শুভ সন্ধ্যা। অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রবাল প্রাচীর বা কোরাল রিফ নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে এটা কিন্তু একেবারেই নতুন, এটা তোমরা প্রথমবার পড়ছো, কোরাল রিফ বা প্রবাল প্রাচীর। ওকে, তো শুরু করছি আজকের আলোচনা। তোমরা মন দিয়ে শোনো। দেখো, তো এই প্রবাল প্রাচীর কি সেটা জানতে গেলে প্রথমে আমাদের জেনে নিতে হবে প্রবাল কি। ওকে, দেখো, প্রবাল হচ্ছে সেলেন্টারেটা গোষ্ঠীভুক্ত অতি ক্ষুদ্র এক সামুদ্রিক কীট, আকৃতি অনেকটা কি বলতো, পিঁপড়ের মতো। এদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হচ্ছে কোরাল পলিপস। ওকে, তো এই পলিপগুলো কি হয়, পলিপগুলোর দেহ থেকে এক আঠালো লালা নিঃসৃত হয়, যা দিয়ে কি হয়, ওদের দেহের বাইরে ক্যালসিয়াম কার্বনেটের বা চুনের এক কঠিন আবরণ তৈরি হয়, যা দিয়ে ওরা নিজেদেরকে সুরক্ষিত রাখে। ওকে, তো এরা নানা আকৃতির ও নানা রঙের দেখতে হয়। অনেক সময় এরা সমুদ্রের তলদেশে গাছের আকৃতির ঝাঁকে ঝাঁকে প্রচুর গাছের আকৃতি দেখা যায়। এই জন্য এদেরকে অনেক সময় সামুদ্রিক রেইন ফরেস্টও বলে। এই পলিপসগুলো কি হয় বলতো, লক্ষ লক্ষ পলিপসগুলো দলবদ্ধভাবে কলোনি গঠন করে বসবাস করে ও সেখানেই ওরা মারা যায়। যেহেতু বলছি কি গমনে অক্ষম, ওরা লক্ষ লক্ষ পলিপস একসঙ্গে কলোনি গঠন করে এবং ওরা সেখানেই মারা যায়। ওকে, এবার এই যে এদের কঙ্কাল কাঠামোটা থাকে, এই কঙ্কাল কাঠামোর উপরে আবার নতুন করে কোরাল পলিপসের জন্ম হয়, আবার মারা যায় ওরা, আবার পলিপসের জন্ম হয়, আবার মারা যায়। তাহলে একই জায়গায়, এবং এদের দেহগুলো কি হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র দেহ, যেহেতু বলছিলাম যে আঠালো পদার্থ নির্গত হয়, ফলে প্রত্যেকটা কোরাল পলিপসের কঙ্কাল কিন্তু পরস্পরের সঙ্গে জুড়ে যায়। এই যে তোমরা এখানে এই ছবিতে দেখো, এই যে এটা হচ্ছে কোরাল। ওকে, দেখো এবার কি হয়, তো এভাবে যে এদের শক্ত কঙ্কাল কাঠামোর উপর আবার নতুন করে প্রবাল পলিপসের জন্ম হয় বা কোরাল পলিপসের জন্ম হয়, আবার মারা যায়, আবার ওই কঙ্কালের উপর নতুন করে আবার জন্ম হয় কোরাল পলিপসের, আবার মারা যায়। ওকে, তো এভাবে কি হয়, ক্রমাগত কলোনি গঠন ও সেই সঙ্গে স্তরে স্তরে মৃত প্রবাল কীটের দেহাবশেষ লক্ষ লক্ষ বছর ধরে সঞ্চিত হতে থাকলে প্রবল চাপে সেগুলো চুনাপাথর বা ডোলোমাইটে পরিণত হয়। ওকে, তো কালক্রমে এগুলো স্তূপাকারে বৃদ্ধি পেয়ে সমুদ্রের জলতলের উচ্চতায়, সমুদ্রের জলতলে কখনো উপরে বা নিমজ্জিত অবস্থায় অবস্থান করে। এদেরকেই কোরাল প্রাচীর, প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপ বলে। তোমরা শুনবে যে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বিখ্যাত প্রবাল প্রাচীর। তোমরা এই ছবিটা লক্ষ্য করে তোমরা হয়তো এরকম ছবি হয়তো দেখে আসো। এখানে কিন্তু একটা কোরাল পলিপ না, কিন্তু লক্ষ লক্ষ কোরাল পলিপ একটার দেহের সঙ্গে আরেকটা দেহেও জুড়ে এরকম গঠন তৈরি হয়েছে। ওকে, এবার দেখো, তাহলে এই যে কোরাল পলিপসগুলো বা প্রবাল কীটগুলো সমুদ্রের জলে সব জায়গায় কিন্তু জন্মায় না। বিশেষ অনুকূল পরিবেশ বা পরিস্থিতি থাকলে পরে এই প্রবাল কীটগুলো জন্মায়। ওকে, তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রবাল কীট বা প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশের বিবরণ। ওকে, দেখো,
এই প্রবাল কীট বা প্রবাল প্রাচীর গঠনের জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন বা প্রবাল কীটগুলোর বংশবিস্তারের জন্য যে অনুকূল পরিবেশের প্রয়োজন সেগুলো আমি এক এক করে বলছি। দেখো, প্রথমটা হচ্ছে, দেখো যে সমুদ্র জলের উষ্ণতা। ওকে, যে প্রবাল কীটের বংশবৃদ্ধির জন্য সমুদ্র জলের গড় বার্ষিক উষ্ণতা 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া প্রয়োজন। ওকে, খুব বেশি বা কম উষ্ণতায় কিন্তু কোরাল পলিপগুলো বেঁচে থাকতে পারে না। তাই দেখা যায় যে পৃথিবীর 25 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 25 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যেই বা অক্ষরেখার মধ্যেই কোরাল পলিপগুলো বা প্রবাল কীটগুলো জন্মে থাকে। ওকে, 2 নম্বর দেখো, সমুদ্র জলের গভীরতা। সমুদ্রপৃষ্ঠ থেকে 60 থেকে 70 মিটার গভীরতায় প্রবাল কীট ভালোভাবে বেঁচে থাকতে পারে, কারণ এই গভীরতায় সূর্যালোক ও অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে পারে। ওকে, 3 নম্বর দেখো, সমুদ্র জলের লবণতা। সমুদ্র জলে প্রবাল কীট জন্মানোর জন্য 27 সহস্রাংশ থেকে 40 সহস্রাংশ, 27 সহস্রাংশ থেকে 40 সহস্রাংশ পর্যন্ত লবণতা থাকা প্রয়োজন। সহস্রাংশ তোমরা জানো, আগেই পড়েছো, ক্লাস 11-এ পড়েছো কি, যে 1000 গ্রামে 40 গ্রাম। ওকে, দেখো বেশি লবণ হলে পরে যদি এই লবণতা এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হয়, যে প্রবাল কীটের খাদ্য ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। দেখো, 4 নম্বর, পলিমুক্ত স্বচ্ছ জল। দেখো, প্রবাল কীটের মুখে পলিকণা জমে গেলে তারা অক্সিজেন নিতে পারে না, ফলে মারা যায়। তাই প্রবাল কীট জন্মানোর জন্য জল পলিমুক্ত হওয়া প্রয়োজন। এই কারণে নদীমোহনার কাছাকাছি কিংবা যেখানে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের জন্য সমুদ্র জল ঘোলা ও পরিপূর্ণ, সেখানে কিন্তু প্রবাল কীট জন্মায় না। 5 নম্বর দেখো, স্বাদু জলের প্রভাব মুক্ততা। তোর মনে রাখবে যে প্রবাল কীট স্বাদু জল বা মিষ্টি জলে বেঁচে থাকতে পারে না। ওকে, এই জন্য নদীমোহনার কাছাকাছি বা নদীমোহনায় কিন্তু প্রবাল কীট জন্মায় না। 6 নম্বর দেখবে, জলের আলোড়ন ও সমুদ্র স্রোত। জলের আলোড়ন ও সমুদ্র স্রোত প্রবাল কীটের প্রয়োজনীয় খাদ্য ও অক্সিজেনের যোগান দেয়। মূলত পূর্ব অস্ট্রেলীয় নামক উষ্ণ স্রোতের জন্য অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে পৃথিবীর বৃহত্তম প্রবাল কীটে গড়ে উঠেছে। তাহলে এই গেল হচ্ছে কি অনুকূল পরিবেশ। এবার দেখো, এবার পরের প্রশ্ন হচ্ছে যে প্রবাল প্রাচীরের শ্রেণী বিভাগ। ওকে, কিরকম, আমি এটা মুছে দিচ্ছি। দেখো, উৎপত্তির ধরন, প্রকৃতি ও আকৃতি অনুযায়ী প্রবাল প্রাচীরকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। 2 নম্বর প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা বেরিয়ার রিফ। 3 নম্বর অ্যাটল বা প্রবাল বলয়। ওকে, এবার এই 3টা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, তাহলে প্রথমে যেটা বলি যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। ওকে, দেখবে কিরকম, যেসব প্রবাল প্রাচীর মহাদেশের উপকূল ভাগের বা বদ্বীপের চারপাশের মহীসোপানের অগভীর মঞ্চে
সংকীর্ণ বলয়াকারে গঠিত হয় তাকে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর বলে। ওকে, যেমন দেখো এখানে দেখো এই হচ্ছে সমুদ্র। ওকে, সমুদ্রের তীর, সমুদ্র জলের উচ্চতা, এই যে প্রবাল প্রাচীর তৈরি হয়েছে, এই প্রবাল প্রাচীরটার নামই হচ্ছে কি বলছি, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। এবার এই প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্যগুলো কি দেখে নাও এক এক করে। দেখো এই প্রবাল প্রাচীর, তাহলে এটা সমুদ্রের তীর, তাই তো? এই সমুদ্রের তীরের সঙ্গে কিন্তু এর কি আছে, সংযোগ আছে, তাই তো? তীরের সঙ্গে যুক্ত আছে বা উপকূলের সঙ্গে যুক্ত আছে, এটা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরা স্থলভাগের দিকের চেয়ে সমুদ্রের দিকের অংশ কিছুটা উঁচু হয়। এদের কি বলছি, স্থলভাগের দিকের চেয়ে, মানে এই যে এই দিকটার চেয়ে এই সমুদ্রের দিকটা কিছুটা উঁচু হয়, তাই দেখছো দিকটা নিচু দিকটা উঁচু হয়। ওকে, আচ্ছা, এবং স্থলভাগের দিকের ঢাল, মানে এই যে এই স্থলভাগের দিকের ঢালটা মৃদু, আর সমুদ্রের দিকের ঢালটা কি হচ্ছে, খাড়া হচ্ছে। ওকে, আচ্ছা, প্রবালের পাতলা স্তর দিয়ে এই প্রাচীর গঠিত হয়। এই প্রাচীরে পৃষ্ঠদেশ অমসৃণ বা বন্ধুর হয়। এই প্রবাল প্রাচীর আর স্থলভাগের মাঝখানে, এই যে দেখো, এই যে এই প্রবাল প্রাচীর আর এই স্থলভাগ, এর মাঝখানে কখনো কখনো কি হয়, সমুদ্রের জল আটকে লেগুন তৈরি হয়। তোমরা আগেই পড়েছো লেগুন কি হলো, খুব অগভীর লেগুন তৈরি হয়। এই লেগুনগুলোর গভীরতা 0.3 মিটার থেকে 0.3 মিটার, 0.3 মিটার থেকে 1.5 মিটার পর্যন্ত, নয় কি, খুব অগভীর। আচ্ছা, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর উপরের দিকের তুলনায় বাইরের দিকে দ্রুত বৃদ্ধি পায়। ওকে, তাহলে এই হচ্ছে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য, বুঝা গেল? আচ্ছা, এবার দেখো, এবার 2 নম্বর প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। দেখো, সমুদ্র উপকূল থেকে বেশ কিছুটা দূরে কিংবা কোনো দ্বীপ থেকে খানিকটা দূরে উপকূলের প্রায় সমান্তরালে প্রাচীরের ন্যায় যে প্রবালের সঞ্চয় গড়ে উঠে, যা উপকূল থেকে উপরদ বা লেগুন দ্বারা পৃথক থাকে, তাকে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা ব্যারিয়ার রিফ বলে। তোমরা ছবিতে এখানে দেখো, এই যে এটা সমুদ্রের তীর। ওকে, এটা সমুদ্রের তীর, এই প্রবাল প্রাচীর তৈরি হলো। তাহলে এই প্রবাল প্রাচীর কিন্তু কি সমুদ্রের তীর থেকে অনেকটা দূরে হয়েছে, তাই তো? তাহলে মাঝখানে কিছু জল আবদ্ধ হয়ে কি লেগুন বা উপহ্রদের তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রেও কি লেগুন বা সবসময় যে লেগুন তৈরি হবে তা না, প্রান্তদেশীয় প্রবাল প্রাচীরের ক্ষেত্রে কখনো কখনো লেগুন তৈরি হতে পারে, তবে এর গভীরতা খুব কম হবে। আর এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের ক্ষেত্রে যে লেগুন তৈরি হচ্ছে, সেই লেগুন কিন্তু খুব গভীর হয়। এই লেগুন 40 থেকে 80 মিটার পর্যন্ত গভীর হয়, আর এটা কত বলেছি, 0.3 থেকে 0.15 মিটার পর্যন্ত গভীর হয়। ওকে, আরেকটা কি যদি পার্থক্য বলতে, আরেকটা কি, যে এই প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর কি একদম উপকূল ভূমির সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীর কিন্তু উপকূল ভূমির সঙ্গে যুক্ত থাকে না। এবার দেখো, ব্যারিয়ার রিফ উপকূল থেকে বেশ দূরে উপকূলের সমান্তরালে অবস্থান করে, উপকূল থেকে অনেকটা দূরে অবস্থান করে। ওকে, অনেকটা দূরে উপকূলের সমান্তরালে অবস্থান করে। যেমন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, তোমরা নাম শুনেছ, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। সেই প্রবাল প্রাচীর গড়ে উপকূল থেকে 32 থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে এটা কি হচ্ছে, একদম স্থলভাগের সঙ্গেই হচ্ছে, এটা উপকূল থেকে অনেক দূরে অবস্থান করছে। ওকে, তো এই প্রতিবন্ধক প্রবাল প্রাচীরগুলি অত্যন্ত প্রশস্ত ও দীর্ঘ হয়। ওকে, যেমন অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ 150 কিলোমিটার চওড়া এবং প্রায় 2000 কিলোমিটার বিস্তৃত।
এবার ব্যারিয়ার রিফ গভীর সমুদ্র থেকে উঠে আসে। এর সমুদ্রমুখী ঢাল 45 ডিগ্রি এবং স্থলভাগের দিকের ঢাল 15 থেকে 20 ডিগ্রি হয়। তার মানে কি, এই ঢালটা হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি আর এই ঢালটা হচ্ছে 45। তার মানে কি, সমুদ্রের দিকের কি ঢালটা বেশি আর এই ঢালটা স্থলভাগের দিকের ঢালটা কম হয়। ওকে, ব্যারিয়ার রিফের মাঝে মাঝে বিচ্ছিন্ন থাকে, যার মধ্য দিয়ে উপহ্রদ বা লেগুন এবং সমুদ্রের মধ্যে সংযোগ গড়ে ওঠে। তাহলে এই হচ্ছে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। ওকে, এবার দেখো, এবার 3 নম্বর কি, অ্যাটল বা প্রবাল বলয়। এবার দেখো, যেসব প্রবাল প্রাচীর উপকূল থেকে বহু দূরে বৃত্তাকারে বলয়ের মতো গড়ে ওঠে এবং মাঝে উপহ্রদ বা লেগুন অবস্থান করে, তাকে প্রবাল বলয় বা অ্যাটল বলে। ওকে, তোমরা এই ছবিতে দেখো, এটা হচ্ছে অ্যাটলের ছবি। আচ্ছা, এবার দেখো বৈশিষ্ট্য কি, যে অ্যাটলগুলো অশ্বের খুরের মতো বা ডিম্বাকার হয়। আমি পরে দেখাচ্ছি ছবিটা, পরে ছবিটা দেখলে বুঝতে পারবে যে অ্যাটলগুলো অশ্বের খুরের মতো বা ডিম্বাকার হয়। এর মাঝে মাঝে অনেক উন্মুক্ত স্থান বা চ্যানেল থাকে, যার মাধ্যমে মাঝের লেগুনটি বাইরের সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে। এগুলি সাধারণত উপকূল থেকে 100 মাইল দূরে গড়ে ওঠে। তার মানে কি, এগুলি অনেক দূরে, সমুদ্রের উপকূল থেকে অনেক দূরে গড়ে ওঠে। ওকে, অ্যাটলগুলির মাঝে এই অ্যাটলের মাঝখানে লেগুন অবস্থান করে। এই লেগুনগুলির গভীরতা 30 থেকে 50 মিটার পর্যন্ত হয়। এদের উৎপত্তিতে নিমজ্জমান সামুদ্রিক আগ্নেয়গিরি কিংবা সমুদ্রপৃষ্ঠের উত্থান বা পতনের সঙ্গে যুক্ত। ওকে, যেমন দেখো যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এলিস দ্বীপের ফিজি অ্যাটল এবং ফানাফুটি অ্যাটল এর উদাহরণ। এবার দেখে নাও, তাহলে এই ছবিগুলো কিন্তু এই যে ছবিগুলো আঁকা আছে, যে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, অ্যাটল বা প্রবাল বলয়, এগুলো কিন্তু প্রস্থচ্ছেদ আকারের ছবি। এইবার প্রকৃত ছবিগুলো দেখো, তাহলে এই হচ্ছে কি, প্রবালের ছবি। এটা প্রবাল কিটের ছবি। সমুদ্র তলদেশে প্রবাল কিরকম দেখায়। ওকে, দেখো, এটা হচ্ছে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। কেন, এই দেখা একটা দ্বীপ, ওকে, বা ভূখণ্ড, এই ভূখণ্ডের সাথে সংলগ্ন এইটুকু এলাকা জুড়ে প্রবাল প্রাচীর গড়ে উঠছে, এই জন্য এটা কি প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। ওকে, আবার দেখো এখানে, এটা প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। কেন, দেখো, এটা স্থলভাগের দিক, আর এই স্থলভাগ থেকে দূরে এই স্থলভাগটাকে ঘিরে বা দ্বীপটাকে ঘিরে এরকম প্রবাল প্রাচীর তৈরি হয়েছে। ওকে, এই জন্য এটা কি প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। আর এই দেখো, এটা হচ্ছে অ্যাটল বা প্রবাল বলয়, এই বৃত্তাকারে বা অশ্বের খুরের মতো এরকম তৈরি হয়েছে। এই ছবিগুলো, এগুলো কিন্তু উপর থেকে দেখলে, মানে উপর থেকে যদি আমরা দেখি, মানে প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা অ্যাটল কেমন দেখাবে, এই হচ্ছে তার ছবিগুলো। বুঝতে পারলে? আজকে এখানেই শেষ করছি। ওকে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।